নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে ইউজিসি নেট পরীক্ষার প্রস্তুতি বিষয় ভূগোল। এই নিয়ে কথা বলার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন ডক্টর ইমন ব্যানার্জি মুখার্জি। ম্যাডাম, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। এবার আমরা তো আলোচনা আজকে বলেই দিয়েছি যে আলোচনা করব ভূগোল বিষয় ইউজিসি নেট নিয়ে। একদম। কিন্তু প্রথমেই একেবারে আমরা সরাসরি টপকে সেকেন্ড পেপার বা বিষয়ভিত্তিক যে পেপার ইউজিসি নেটের, সেটা জিওগ্রাফি, সেটাই আলোচনা করব, কিন্তু সেটা একটু পরে। প্রথমে একটু আলোচনা করে নিই যেটা সবার দিতে হয়, ফার্স্ট পেপার। এবার তাহলে একটু যদি ম্যাডাম ডিটেলসে বলে দেন যে ফার্স্ট পেপারে কটা ইউনিট থাকছে, কিভাবে তারা প্রস্তুতি নেবে, যদি একটু বিস্তারিত বলেন। প্রথমেই বলি যে আমাদের সামনে যে ইউজিসি নেট, মোটামুটি আমরা ধরতে পারি যে জুনের শেষ সপ্তাহে আমাদের ইউজিসি নেট হবে। তো সাবজেক্ট তো সবাই আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পড়ে আসছি, কিন্তু সমস্যাটা হয় ফার্স্ট পেপার নিয়ে। কারণ ফার্স্ট পেপারে অনেক কিছু থাকে যা আমরা হয়তো বহুদিন আগে চর্চা করেছি বা অনেক সাবজেক্ট করিও নি। তো যাই হোক, আমাদের প্রথম ফার্স্ট পেপারে হচ্ছে 10টা ইউনিট। তো 10টা ইউনিটের মধ্যে 10খানা ইউনিট থেকেই মোটামুটি আগে যেটা আসতো, প্রত্যেকটা ইউনিট থেকে 5টি করে কোয়েশ্চেন, কিন্তু লাস্ট বিগত 1-2টো নেট থেকে দেখা যাচ্ছে যে সেই প্যাটার্নে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, কোনটায় 3টে, কোনটায় 7টা, কোনটায় এরকম আসছে। মানে কিছু টপিকের ইউনিটের ওয়েটেজ কিন্তু বাড়ছে, সেটা স্বাভাবিক, সেটা কেন আমি পরে আসছি। তো প্রথম যে 10টা যে ইউনিট, আমাদের প্রথমেই হচ্ছে 50টি কোয়েশ্চেন, 2 মিনিট করে সময়, তাহলে 2 মার্কস করে আমাদের আছে, তার হচ্ছে 100 মার্কসের। আর তার মধ্যে প্রথম ইউনিটে যেটা আছে হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এক্ষেত্রেই বলি, এর মধ্যে অনেকে হয়তো বিএড এমএড করা থাকে, তাদের ক্ষেত্রে এটা একটা সুবিধে। আর এছাড়াও টিচিং অ্যাপটিটিউডটা একটা সুবিধে হচ্ছে, এটা ফ্যাক্ট বেসিসে, মোটামুটি সিলেবাস আমার নির্দিষ্ট, সেই অনুযায়ী কিন্তু পড়লে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন পারাটা কিন্তু খুব ইজি। এবং এটা যারা দিতে আসছে নেট পরীক্ষা, তারা তো ইন ফিউচার টিচার বা প্রফেসর হবে বলেই দিতে আসছে, এই অ্যাপটিটিউডটা তাদের মধ্যে আছেই। শুধু একটু করে রিলেট করা, তারা যখন নিজেরা ক্লাসরুমে বসে ক্লাস করেছে, টিচার এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করেছেন, একটু সেই যদি সেই জায়গাটা যদি তারা ম্যাচিংও করে, এক্সপেরিয়েন্সটাও কাজে লাগে। আর সবথেকে বড় কথা, এটা জানা দরকারও। যেরকম ধরুন কিছু এখানে কোয়েশ্চেন আসে, যেরকম মডেলস অফ টিচিং, তারপরে ফ্যাক্টরস অফ টিচিং, এগুলো তো এমনিই জানা প্রয়োজন। সুতরাং এটা খুবই উপযোগী আমার মনে হয়। এছাড়া আছে ইভ্যালুয়েশন, এখানের মধ্যেও ইভ্যালুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই দেয়। সেকেন্ড ইউনিট হচ্ছে যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটার ওয়েটেজ এখন খুব বেশি, সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। কারণ আমরা জানি যে এখন ইউজিসি নেট হচ্ছে 3টে ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে নেট প্লাস পিএইচডি, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর একটা হচ্ছে জেআরএফ। একদম, মানে জেআরএফ যারা করছে তারা তো স্কলারশিপ নিয়েই রিসার্চ করবে। তারপরে যারা লেকচারারশিপ, তারা লেকচারারশিপের জন্য, যারা পিএইচডি শুধু পিএইচডির জন্য। তো যেহেতু এটা বলতে পারি যে পিএইচডির এন্ট্রান্স এক্সামও সেটা, তার জন্য রিসার্চ অ্যাপটিটিউডের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এখন ওয়েটেজ বাড়ছে, কোয়েশ্চেন দিচ্ছে। কারণ আলটিমেটলি তারা তো রিসার্চটাই করবে। অবশ্যই। এবং রিসার্চটা করলে সেই যেটা নিয়ে কাজ করবে তার একদম করে গিয়ে ডেপথে গিয়ে নলেজটা দরকার। কারণ এই নলেজটাও কিন্তু ম্যাডাম সেই সেকেন্ড পেপারে গিয়ে ওদের কাজে লাগবে। অবশ্যই সেকেন্ড পেপারে গিয়েও এটাতে কাজে লাগছে। আর এখানে ক্ষেত্রে খুব মেথডস অফ রিসার্চ, ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যেরকম বিশেষ করে থিসিস রাইটিং অ্যান্ড আর্টিকেল ফরম্যাট একটা বলে স্টাইল আছে, মানে স্টাইল অফ রেফারেন্সিং, মানে কোনো একটা সেন্টেন্স হয়তো দিয়ে দিল, সেটা এপিএ ফরম্যাটে আমরা কিভাবে করব। তো এইগুলো যেরকম এখানকার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। থার্ড ইউনিটটা হচ্ছে কম্প্রিহেনশন। আর কম্প্রিহেনশনে কিন্তু মার্কস কাটার কোনো জায়গা দেওয়াই যাবে না। 5টা কোয়েশ্চেন থাকে বরাবরই, 2 মার্কস, যেটাতে হচ্ছে 10 মার্কস। এখানে কিন্তু একদম সিকিওর করাই যায়। তার জন্য আমরা কি করব, কিছুটা প্র্যাকটিস করব ডেইলি। মোটামুটি যদি একটা প্রিভিয়াস ইয়ারে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এটা খুব ইজিলি এটা পাওয়া যাবে। ফোর্থ হচ্ছে কমিউনিকেশন, যেটাও কিন্তু ফ্যাক্ট বেসিস, মানে জাস্ট থিওরিজগুলো পড়ে যাওয়া, ডিফারেন্ট কাইন্ডস অফ কমিউনিকেশন কি হতে পারে। ইনফ্যাক্ট এখন যেটা আমরা এখন এখানে আছি, মাস মিডিয়া, তো মাস মিডিয়ার ইম্পর্টেন্স, এইগুলো কিন্তু এখন পড়ার মধ্যে এগুলো খুব কোয়েশ্চেন দেয়। ইন্টারনেট, এগুলো তো এর মধ্যে আসছে। এবং এই যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন, আমরা যে দুজনে কথা বলছি, এইটাই যে আমাদের টেলিভিশন থ্রু সবার কাছে পৌঁছে যাচ্ছে, নন ভার্বাল কমিউনিকেশন, এগুলো কমিউনিকেশন, একদম। তো সেগুলো। ইউনিট 5 হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ইউজিসি নেট আমরা অনেকেই জিওগ্রাফির মধ্যে অনেক সাবজেক্টই আমরা দিই, যেখানে অনেকেই আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী থাকে।
মানে 10 অবধি তারা ক্লাস ম্যাথস 10 করেছে, অর 12 ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 12 10 একদম। অবধি মেজরিটি হ্যাঁ। করে, তারপরে হয়তো তারা হিউম্যানিটিসে চলে যাচ্ছে। তাদের হয়তো ম্যাথস ছিল না। এটাই। তো এই ক্ষেত্রে আমি বলবো অনেক দিন যেহেতু ম্যাথ প্র্যাকটিস নেই, কোন কোন জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট যেরকম হচ্ছে নাম্বার সিরিজ, লেটার সিরিজ তো আছেই, এছাড়া যদি রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজ, এই চারটে যদি একটু প্র্যাকটিস করে দেওয়া যায়, কারণ এটা কিন্তু আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন যেখানে আছে সেখানেও কিন্তু ভীষণভাবে উপযোগী। এই প্রসঙ্গে আমি আসতাম, এই ডেটা ইন্টারপ্রিটেশনে হ্যাঁ। একটা আলাদা জায়গা থাকে এবং জিওগ্রাফির স্টুডেন্টসরা বিশেষত একদম। তারা কিন্তু যেহেতু প্রচুর প্র্যাকটিক্যাল করে, প্রচুর এরকম ডেটা অ্যানালিসিস করে, হ্যাঁ, সে হ্যাঁ। বার হোক পাই হোক এরকম প্রচুর ক্যালকুলেশন করে, সেই জায়গাগুলো থেকে কিন্তু তাদের একটা আইডিয়া আছে, অবশ্যই, অবশ্যই। সেটা কিন্তু তাদেরও সুবিধা হবে এবং তাদের শুধু জিওগ্রাফি নয় অন্যান্য বিষয়েরও যারা নেট পরীক্ষায় অ্যাপিয়ার হবে তাদেরও কিন্তু ফার্স্ট পেপারে ডিআইটা প্র্যাকটিস করলে বেশ একদম পাঁচটা কোয়েশ্চেন পারা যায়। একদম একদম একদম। এবং এই যে ম্যাথসের প্রতি একটা ভয় থাকে বা হ্যাঁ। রিজনিং এর প্রতি আমাদের একটা ভয় থাকেই, এটা যারা থাকেই, একদম একদম। হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের তাদের একটা থাকে, সেই জায়গাটাও একটুখানি প্র্যাকটিস এবং কিভাবে প্র্যাকটিস করবে যদি একটু বলে দেন। ডেটা ইন্টারপ্রিটেশন সব কথা হচ্ছে পার ডে যদি এখন প্র্যাকটিস করি মোটামুটি একটা, এবং প্র্যাকটিস করার সাথে যে কোন প্রবলেমটা আমার হচ্ছে, কোথায় গিয়ে আমার ম্যাথটা ভুল হচ্ছে বা আনসারটা ভুল হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করা and সেই টাইপের ডেটা ইন্টারপ্রিটেশন প্র্যাকটিস করে যাওয়া। এবং ম্যাডাম এখানে আর একটা সমস্যা হয়, ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে ডেটা ইন্টারপ্রিটেশনে অনেক সময় যে মানে একদম মানে কি আনসারটা দেয়া থাকে যেটা চাইছে, হ্যাঁ। এই যে কোয়েশ্চেনটা যেটা চাইছে সেটা অনেক সময় না ঘুরিয়ে দেয়, মানে এটার পার্সেন্টেজ অফ এত পার্সেন্ট, এইটা না বুঝতে অনেক সময় সমস্যা হয়। এইটার জন্যই বললাম ম্যাথেরতে আমরা পার্সেন্টেজটা ভালো করে প্র্যাকটিস করে নেবো, মানে ম্যাথমেটিক্যাল রিজনিং যেখানে, ওইটা করলে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনের সাথে এটা কমন হয়ে যাবে। আর ওর সাথে আরেকটাও আছে, যেটা হচ্ছে লজিক্যাল রিজনিং, সেটা কিন্তু অনেকে ভয়তে ছেড়ে যায়, কিন্তু সেটা যদি বুঝে কেউ করে সেটা কিন্তু খুবই ইজি একটা টপিক, কিন্তু বুঝে করতে হবে। এবং তার জন্য কিন্তু এখন অনলাইন মিডিয়া, প্রচুর ভিডিওস অ্যাভেলেবেল, প্রচুর টিচাররা অনেক সময় বলছে, তো যে কোনো ল্যাঙ্গুয়েজে যে ভাষাতে কারোর মনে হয় সেটাতে কমফোর্টেবল তারা ক্লাস করুক, কারণ এই ভিডিওসগুলো ফ্রিলি অ্যাভেলেবেল আছে। তো এখন তো এটা আমাদের সবথেকে বড় একটা রিসোর্স। একদম। এরপরে হচ্ছে তো 3, 6 আর 7 গেল, তো এইটা হচ্ছে আইসিটি। তো আইসিটিতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার একটা বড় জায়গা আছে, বিকজ ধরুন নর্মাল ধরুন কারেন্ট কি টেকনোলজিক্যাল ইনোভেশনস হচ্ছে তার উপর খুব কোয়েশ্চেন দেয়, সফটওয়্যার যেহেতু সফটওয়্যার কি হার্ডওয়্যার ইউজ হচ্ছে, তো এটা তো ফ্যাক্ট তো আছেই, কিন্তু তার সাথে অ্যান্টিভাইরাস কি নতুন আমরা ইউজ করছি, একদম অ্যান্টিভাইরাস কি নতুন ইউজ করছি একদম। আর ডিজিটাল ইন্ডিয়া এখন যেহেতু এত একটা ভালো জায়গায় রয়েছে, যেখানে ডিজিটালি আমরা সবাই অনেক বেশি এগিয়ে যাচ্ছি, সেই জায়গা তো এইগুলোকে তো জানতেই হবে, এইগুলো খুবই জানতে হবে। এগুলো যখন আমরা প্রজেক্টর ইউজ করছি, যখন আমরা কলেজে কম্পিউটার ইউজ করছি, সেখানে বাচ্চাদেরকে করতে গেলে কি জায়গাগুলোতে তাদের সিকিউর করব, তাদের কি নলেজ গুলো দেবো, বেসিক একটা যে কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে সবগুলোই কিন্তু মানে ঘুরে ফিরে আসছে। সেটা ভেবেই তো অ্যাকচুয়ালি এই সিলেবাস, মানে যেহেতু সবাই পরে গিয়ে অ্যাকচুয়ালি প্রফেসর হচ্ছে বা লেকচারার হচ্ছে, এবং এনইপি 2020 কিন্তু এগুলোও বলছে যে এই যে এই স্কিলগুলো সেই এনহ্যান্সমেন্টের কথাও বলছে, সেগুলো বলছে। আর এরপরে যেটা আছে ইউনিট 9 পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এইটা বলবো এটা জিওগ্রাফি যারা স্টুডেন্ট তাদের জন্য তো খুবই সুবিধাজনক, কারণ আমরা অনেকটাই এটা জিওগ্রাফি তো এটা নিয়ে ম্যাক্সিমাম একটা পেপারই থাকে, ইনফ্যাক্ট পার্ট মানে পেপার টুতেও একটা পেপার আছে, তো সেটা একটা খুব সুবিধে। তো এই জায়গাটা আমাদের একটা ভালো একটা মানে আমাদের একটা ইউএসপি বলতে পারি, আমরা একটা ভালো স্কোর করার এখানে আমাদের একটা জায়গা আছে। কিন্তু এই পার্টটাতে মূলত কি দেখবে? এই পার্টে মেন যেটা হচ্ছে, এটা তো ফ্যাক্ট তো আছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মানে বায়োস্ফিয়ার রিজার্ভস কি আছে, তারপরে মানে কি ধরনের পলিসিস, কি ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি হচ্ছে, মানে একদম রিসেন্ট কোথায় কোন মানে যেরকম কনভেনশন কি হচ্ছে, তারপরে কোন পলিসিস নেওয়া হচ্ছে, নন কনভেনশনাল এনার্জিস, তো এখানে প্রচুর পলিউশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার জন্য এখন কি প্রোগ্রামস নেওয়া হচ্ছে, কি ইনস্টিটিউট আছে, কি সংস্থা আছে এগুলোতে করছে, সমস্ত কিছু তাদের ফুল নেম কি, যেরকম আমরা জানি যে IUCN এর ফুল নেম কি, মানে এগুলো সব ডিটেলস এগুলো পড়তে হবে। পলিউশনের যে পার্সেন্টেজ গুলো কত পার্সেন্টেজটা কত বছরের মধ্যে নামিয়ে আনার কতটা আছে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার ডেটার মধ্যেও যে কোন শহরে হয়তো এই পলিউশনটা বেশি, এরকম ধরনের ডেটা ওরিয়েন্টেড এগুলো কিন্তু খুব প্রয়োজন। লাস্ট হচ্ছে ইউনিট 10 হায়ার এডুকেশন সিস্টেম, এখানেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন এখন দিচ্ছে, অ্যান্ড এখানের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে
এখন ইউজিসি নিউ কোন কোন ইউনিভার্সিটিকে অ্যাফিলিয়েশন দিয়েছে, কাদের অ্যাফিলিয়েশন বাতিল হচ্ছে, লাস্ট কোন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন পেলো, তাদের একটা বা ইউনিভার্সিটির র্যাঙ্ক ওয়াইজ একটা সাজানো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে। তারপরে হচ্ছে মেন হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটাকে ভালো করে কিন্তু করে যেতে হবে, কারণ ওটা কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো আছে। এবং মাস মিডিয়া থেকে এরকম প্রশ্ন দেখা যাচ্ছে যে হয়তো 3টে ফিচার ফিল্মের নাম, সেটার মধ্যে কে বেশি বিজনেস করেছে সেই মোবাইল সাজাতে হবে, মানে চোখ কান খোলা রাখতে হবে। এবং সিনেমার কে কি বিজনেস করেছে ভালো, টি20 ওয়ার্ল্ড কাপ, আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ, এবার ওমেন্স ওয়ার্ল্ড কাপ, পর এত অনেকগুলো। তবে সব দিকটাতেই তাকে একদম সব দিক কারেন্ট থেকেই অ্যাফেয়ার্সে তাকে ঠিক রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে রাখতে হবে। আচ্ছা, ওভারঅল যদি এবার একটা জিজ্ঞেস করি যে দিনে মোটামুটি যারা এই 90 দিন 95 দিন যেটাই বাকি থাক হাতে, ফার্স্ট পেপারটা যারা প্ল্যান করবে তারা কিভাবে প্ল্যানটাকে সাজাবে, মানে দিনে মোটামুটি যারা ফ্রেশার্স স্পেশালি তাদেরকে কতক্ষণ সময় ফার্স্ট পেপারের জন্য রাখবে? হ্যাঁ, এটা আমি বলবো শুধু ফার্স্ট পেপার না, যদি টোটাল একটা রুটিন, কারণ একটা পেপার নিয়ে আমি বসবো না, আমার যেটা করতে হতে পারে ধরুন 90 ডেজ, তো 90 ডেজ যদি আমি ধরে চলি তাহলে মোটামুটি আমরা রাখবো যে পার ইউনিট, মানে ফার্স্ট পেপারের জন্য আমি হয়তো সকালে 2 আওয়ার্স রাখলাম বা রাতে, আর সেকেন্ড পেপারের জন্য আমি 4 আওয়ার্স রাখলাম, তাহলে টোটাল আমি 6 আওয়ার্স যদি ধরি। তবে এটা কিন্তু ঠিক যে 90 ডেজ মানে আমাকে কিন্তু ডেলি আমাকে পড়তে বসতে হবে, প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। এবার 90 ডেজের মধ্যে আমার দুটোরই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোরই 10টা করে ইউনিট আছে। পার ইউনিট আমি প্রথম ধরলাম যে পার ইউনিট আমি 5 ডেজ করে পড়বো, তাহলে আমার 50 ডেজ হয়ে গেল। 50 ডেজে আমার কি হচ্ছে যে পুরো ইউনিটগুলোকে আমি ভালো করে একটা পড়ে নিলাম। এবার পেপার 2 এর ক্ষেত্রে সেটা একটা কম্প্রিহেন্সিভ নোটস আমি যদি নিজের সুবিধার জন্য বানিয়ে নিই, এখানে নোটস মানে সেই পাতার পর পাতা না, জাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক যেটাতে আমার মনে হচ্ছে যে পরীক্ষার আগে আমার যেটা দেখে যেতে হবে, সেরকম কিছু পয়েন্ট জট ডাউন করে দিলাম, সেটা একটা হতে পারে। এরপরে হচ্ছে 50 ডেজ এইভাবে করলাম, তারপরে আমি হয়তো পার ইউনিটে 2 দিন করে দিলাম। এই 2 দিনে আমি কি করব, ইউনিট ওয়াইজ মক টেস্ট দেবো, মানে ইউনিট ওয়াইজ মক টেস্ট মানে ইউনিটের পার ডে ইউনিটের থেকে হয়তো 50টা 60টা কোয়েশ্চেন আমি সলভ করলাম। যখনই সলভ করছি আমি বুঝতে পেরে যাচ্ছি যে কোনখানে আমার ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে আমাকে নিজেকে আইডেন্টিফাই করা, দেন সেই দিনই ওইগুলোকে আবার করে আরেকবার রিভিশন দিয়ে দেওয়া। তো এইভাবে আমাদের 20 ডেজ প্রায় চলে গেল, তাহলে আমার 70 ডেজ হয়ে গেল। বাকি 20 ডেজ আমি বলবো কিচ্ছু না, জাস্ট মক টেস্ট করা, মানে নিজেকে নিজে মক টেস্ট দেওয়া, টাইম মেনটেন করে যে 3 আওয়ার্স আমার টাইম। এবার সেটা অফলাইন হতে পারে, অনলাইন এখন অনেক জায়গায় মক টেস্ট দেওয়া যায়, যেখানে অনলাইন যেহেতু আমাদের পুরো নেটটাই অনলাইন হয়, তো আমার মতে যে অন্তত 2-3টা অনলাইন মক টেস্ট দিয়ে রাখা ভালো। তো মক টেস্টগুলো দেওয়া, আবার একই রকমভাবে সেগুলোকে আইডেন্টিফাই করা যে এখানেও আমার কী কী প্রবলেম হচ্ছে। আর একটা যেটা আমি বলবো, পুরোটাই তো একটা স্ট্র্যাটেজি, তো এই 90 ডেজের মধ্যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যা যা এক্সাম আমি দিয়েছি, যা মক টেস্ট দিয়েছি, তাকে আমি ডেট ওয়াইজ একটা ফাইলিং করে রাখলাম। অ্যান্ড সেখানে আমার যেটা ভুল হচ্ছে সেটাকেই আমি একদম রেড দিয়ে মার্ক করে, একদম রেড দিয়ে মানে কারেক্ট আনসার দিয়ে রাখলাম, পাশে সেখানে যদি কোনো আরো কিছু ইনফরমেশন লাগে সেটাও দিয়ে রাখলাম, যাতে পরীক্ষার আগে আমি এই ফাইলটাই কিন্তু আমার সব দেখে নেব। তো এটা এইভাবে করতে পারি আমরা, মানে আমি এই 50 ডেজ প্লাস 20 ডেজ 70 ডেজ, মানে আমি প্রথম দিককার টেস্টের যদি ওই ক্রোনোলজিক্যাল মানে সাজাই, তাহলে তার প্রোগ্রেসটা দেখলে আর পরের দিকের প্রোগ্রেসগুলো দেখলে আমার যেরকম কনফিডেন্স বাড়বে, সেরকম আমি বুঝতে পারবো যে আমার উইক এরিয়াগুলো সেগুলো কিভাবে আস্তে আস্তে আমার স্ট্রং এরিয়া হচ্ছে। অবশ্যই অবশ্যই। এবং এটা এবং এই ক্ষেত্রে এই যে টাইম ম্যানেজমেন্ট করা, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে তারা ব্যালেন্স করবে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমাদের 50 কোয়েশ্চেন্স ওখানে পেপার 1 আর পেপার 2 তে যে 100 কোয়েশ্চেন থাকে, 150টা কোয়েশ্চেন আমাদের একসাথেই দিয়ে দেয়। এবার নর্মালি একটা আমরা ধারণা থাকে যে ফার্স্ট পেপারের জন্য 1 ঘন্টা, সেকেন্ড পেপারের জন্য আমরা 2 ঘন্টা। এবার জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু বিশাল কোনো ম্যাথামেটিক্যাল বা কোনো অঙ্ক করতে হয় না, তো সাবজেক্টে 2 ঘন্টা মানে লাগে না সাধারণত। যদি এবার আমরা যখন মক টেস্ট প্র্যাকটিস করছি, আমরা বুঝে যাব যে আমার সাবজেক্টের জন্য 2 আওয়ার্স লাগছে না আমার 1.5 ঘন্টাতে মোটামুটি হয়ে যাচ্ছে। যদি এখানে 1.5 ঘন্টা হয়ে যায়, তাহলে আমি ফার্স্ট পেপারের কোয়েশ্চেনগুলোকে আরেকটু টাইম বাড়িয়ে দিলাম। এই কম্প্রিহেনশন পড়ার সময় হোক, কম্প্রিহেনশন পড়ার সময় একবার পড়ে হয়তো হলো না, আমার মনে হলো 5-7 মিনিট 10 মিনিট আরো দিলে আরেকবার একদম করলে আমি একদম শিওর 5টা কোশ্চেনের ডেটা ইন্টারপ্রিটেশনে টাইম লাগবে, ম্যাথমেটিক্যাল রিজনিং এ টাইম লাগে। তো এইগুলোতে তো এটা খুবই মানে সুবিধে। প্লাস লাস্ট 10 to 15 মিনিট তো রাখতেই হবে, যে আমাকে দেখতে হবে যে আমি সবকটা কোয়েশ্চেন আনসার দিয়েছি কিনা, কারণ একবার তো টাইম চলে গেলে সাবমিট হয়ে যাবে। তো
আরেকবার রিভিউ করে দেখা, যে বা কোনো আনসার যদি আমার মনে হয় যেটা আমরা রাখি যে পরে রিভিউয়ের জন্য বা চেঞ্জের জন্য, সেটাকে আরেকবার সেটা আমরা কনসিডার রাফ করে নেওয়া। শিটেতে যখন দেবো স্টার দিয়ে লিখলাম যে আমি একদম। হয়তো 51 কোয়েশ্চেনটা আমি করিনি, 69 কোয়েশ্চেনটা মানে পড়েছি, ছেড়ে গেছি, পরে সেটা আবার এসে আমি ওই জায়গাটা ডিরেক্ট ক্লিক করে আনসারটা করে দিতে পারবো। একদম একদম। এবং ম্যাডাম আমরা আলোচনার অনেকটা এগিয়েও গেছি, এবার আমরা সরাসরি সেকেন্ড পেপারে চলে যাই, হ্যাঁ। যেটা জিওগ্রাফি পেপার। হ্যাঁ। এই সেকেন্ড পেপারে কটা ইউনিট থাকছে, কি কি থাকছে একটু ডিটেলসে যদি বলে দেন। সেকেন্ড পেপারে যেটা থাকছে একই 10টা ইউনিট। এবার 10টা ইউনিটকে আমি একটা ভাগ করেছি, যেরকম হচ্ছে প্রথমে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমি 1 2 3 4 ইউনিটটা চলে যাচ্ছে। এবার তার মধ্যে 1 ইউনিট হচ্ছে জিওমরফোলজি, সেকেন্ড ক্লাইমেটোলজি, থার্ড হচ্ছে আমাদের ওশানোগ্রাফি, আর ফোর্থ হচ্ছে আমাদের জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট। এবার মোটামুটি লাস্ট কয়েক ইয়ারের কোয়েশ্চেন থেকে দেখা গেছে যে ফিজিক্যাল জিওগ্রাফিতে মোটামুটি 30 to 35 মার্কস ক্যারি করছে। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফিটা অনেকটাই মার্কস আমরা পাচ্ছি, প্লাস ফিজিক্যাল জিওগ্রাফিটা হচ্ছে পুরোপুরি আমাদের কনসেপচুয়াল জায়গাটা। তো যাদের কনসেপ্ট খুব ক্লিয়ার তাদের কিন্তু এই জায়গাটাতে নাম্বার কাটার কিন্তু সেরকম জায়গা নেই। তো আর এবং বলবো যে যা যখন কম্প্রিহেন্সিভ নোটসটা বানাচ্ছে, অবভিয়াসলি যে যার একটা নিজস্ব বুক, সে অ্যাডভান্স বুক হোক যেটাই হোক, একটা টেক্সট বুক ফলো করছে। আমি সবসময় সাজেস্ট করি যে নিজের গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রির সময় যে বইটাতে সে ফ্যামিলিয়ার, মানে যেটা অলরেডি সে পড়ে পড়ে অভ্যস্ত, সেই বইটাকেই একটা টেক্সট বুক হিসেবে করে নেওয়া। যে বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো তার কাছে খুব easy, পরিচিত, মানে হ্যাঁ। আমি নতুন করে 3 মাসেও নতুন বই কিনে পড়া আমার পক্ষে পসিবল না। তো ওই বই থেকেই যেগুলো ইম্পর্টেন্ট আমি একটুখানি হাইলাইট করে নিলাম, সেখান থেকে আমার নোটসগুলো বানানো হলো, এবং সেখান থেকেই কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে ফিজিক্যালের ক্ষেত্রে। তো ফিজিক্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মরফোলজির থেকে 10 to 12 কোয়েশ্চেন থাকে, ক্লাইমেটোলজি থেকে 9 to 11 কোয়েশ্চেন থাকছে, তারপরে ওশানোগ্রাফি থেকেও 8 to 9, আর এনভায়রনমেন্ট থেকে 7 to 9। এবার এনভায়রনমেন্টটা তো একটা বললাম যেটা যে ফার্স্ট পেপারের সাথে সুবিধা আমাদের হয়। এটা খুব সুবিধে, তো ফার্স্ট পেপারে যেগুলো আলোচনা করেছি এখানেও সেগুলো ইম্পর্টেন্ট। এবার মরফোলজি, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি যে কোনো ইউনিটই হোক, জিওগ্রাফির ক্ষেত্রে মডেলস রিলেটেড, থিওরি রিলেটেড কোয়েশ্চেন আসবেই। তো যাবতীয় যা মডেলস, থিওরি সব পড়ে নিতে হবে। তো এইগুলো এইভাবে আমরা করতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা ভাগ করতে পারি হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফিতে, যেটাতে মোটামুটি 30 কোয়েশ্চেন্স থাকে। তার মধ্যে আমার আছে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, আর হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, মানে যেটা আমার মানে ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে, যার মধ্যে অনেকগুলো ইউনিট থাকছে, এরকম তার মধ্যে থাকছে ইকোনমিক, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড, আর হচ্ছে রিজিওনাল মানে ডেভেলপমেন্ট। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়ার্টিনারি সবগুলো সব কিছু কুইনারি এখানে সবগুলো থাকছে। হ্যাঁ। আর লাস্ট এটা 7 ইউনিট থাকছে সোশিও কালচারাল অ্যান্ড পলিটিক্যাল, পুরোটা মানে এটা একটা বড় ইউনিট, কিন্তু কোয়েশ্চেন থাকছে মোটামুটি 30 কোয়েশ্চেন্সে। তো এখানের মধ্যেও প্রচুর মডেলস, থিওরি, একই বলছি, একই জিনিসগুলোই ভালো করে পড়তে হবে। আর কনসেপ্ট, যেরকম কালচারাল আর সোশ্যাল জিওগ্রাফির অ্যাকচুয়াল কি কনসেপ্ট, একদম। তো কনসেপ্টগুলো যেরকম কালচার রেলম কি, কালচার এরিয়াস কি, তো এরকম, তারপরে অ্যাসিমিলেশন কি হয়, তারপরে সোশ্যাল ডিস্টেন্স কি, এই ধরনের যে কনসেপ্টগুলো, বা আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন স্ট্র্যাটিফিকেশন কিভাবে হচ্ছে। ইনফ্যাক্ট সোশ্যালে ট্রাইবসগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কোথায় কোন কোন ট্রাইবস, সেটা ইন্ডিয়া বেসিসে অ্যান্ড ওয়ার্ল্ড বেসিসে এবং এটা একটা ম্যাপিং করে নিলে ম্যাপিং নিজেরা করে নিলে নিজেরা, আর নিজেরা পুরো খাতায় একদম নিজেদের মতো করে তো এটাকে তৈরি করে রাখা, নিজেদের নোটস, মানে বইয়ের থেকে যাতে লাস্ট মোমেন্টে আমি আমার নোটসটাই দেখে যেতে পারি। তো সেগুলো এখানে খুব মানে ভালোভাবে করা যায়। আর ইকোনমিক জিওগ্রাফিটা আমাদের কাছে একটা ভয়ের পোর্শন থাকে, কারণ এত ডিস্ট্রিবিউশন, এত কিছু। এবার তার মধ্যে যেটা বলি, সব তো আমরা পড়ে যেতে পারবো না, না। কখনোই কিন্তু গোটা সিলেবাস কভার করা যায় না। তো আমাকে জানতে হবে আমি যেটা করছি তাতে যেন আমি বেস্ট দিই, সেখান থেকে যেন আমার মার্কস কাটার জায়গা না থাকে। আমি ডিস্ট্রিবিউশন পড়লাম না, আমি কনসেপ্টগুলো পড়ে রাখলাম, ডিস্ট্রিবিউশন তো আমার মনে থাকছে না, আমি কনসেপ্ট পড়িনি, ডিস্ট্রিবিউশন যখন পড়বো যদি সেটা মনে এসে যায়, মনে এসে যাবে। মানে অনেকেরই আছে যে তাদের হয়তো মানে রোড লার্নিং এ অতটা বেশি পারছে না, পারদর্শী নয়, exactly। মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। সেখানে হ্যাঁ। তার থেকে বরঞ্চ ফোকাস যদি যেখানে কনসেপচুয়াল বেস, সেটা যদি ফোকাস করে সেটা অনেক আর বেটার। এখনকার ট্রেন্ডটা তো দেখাই যাচ্ছে ম্যাক্সিমামটাই কনসেপচুয়াল কোয়েশ্চেন একদম। দেয়। It has upskilling courses, coding practice, AI interview prep and resume tools, and career-focused content. যাচ্ছে ম্যাক্সিমামটাই কনসেপচুয়াল কোয়েশ্চেন একদম। দেয়, হয় ডাইরেক্ট ডেটা দিয়ে দিচ্ছে অথবা পুরোপুরি কনসেপচুয়াল। সিচুয়েশন হ্যাঁ, কারণ এআর বেস কোয়েশ্চেন যেগুলো থাকছে, তো এইগুলো তো পুরো কনসেপচুয়াল। তো কনসেপচুয়াল কোয়েশ্চেনটা এই কারণেই দেওয়া হচ্ছে। তো এই একটা লাস্ট হচ্ছে, তারপরটা হচ্ছে সব থেকে ভয়ের টপিক অনেকের কাছে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থট। একদম। সবাই ভীষণ ভয় পায়, এত পড়া, কিন্তু
10 to 12 কোয়েশ্চেন থাকে যেটা আমাদের পড়তেই হবে। একটা কথাই বলবো, থটকে যদি ভালোবেসে পড়ি নিজেদের মতো ক্রোনোলজিক্যাল অর্ডারে, মানে পড়তে হবে মুখস্থ করতে হবে বলে না পড়ে একটা গল্পের মতো স্টোরির মতো যদি আমরা পড়ে নিই, মানে ইতিহাস যেরকম ইতিহাস আমরা পড়ি সেরকম যদি একটা গল্পের মতো পড়ে নিই, ভূগোলের ভাবনা চিন্তার যে একটা সময় যুগ ধরে যে পরিবর্তন সেটা যদি গল্পের মতো পড়ি তাহলে অনেকটা, কারণ ক্রোনোলজিক্যাল। এবার হ্যাঁ, সেখান থেকে তো এই অথর এত বই লিখেছে, ওটা আবার আর কি কথা বললাম, যাদের মনে থাকবে বা ওই মুহূর্তে মনে পড়ে গেল তো ভালো, না হলে আমাকে ওই কিছু কোয়েশ্চেন বাদের খাতায় রাখতেই হবে। এবং বইয়ের নাম, কোন বইয়ের নাম, এবার এগুলো খুবই ডিফিকাল্ট এত মনে রাখা। যাই হোক, যতখানি আমার পক্ষে সম্ভব ততখানি আমি করে যাব। তারপরে হচ্ছে টেকনোলজি, যেখানে 5 to 7 কোয়েশ্চেন থাকে, বাট সিলেবাস ভেরি ভাস্ট। যেটা হচ্ছে, এটা তো একটা আমাদের প্রবলেম আছে, আমরা যখন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছি প্র্যাকটিক্যালটা শুধু ম্যাথ করে ছেড়ে দিয়েছি, প্র্যাকটিক্যালের থিওরিজগুলো কিন্তু পড়ি না। এখানে এবার এই প্র্যাকটিসটা করতে হবে, কারণ এখানে তো আমাকে ম্যাথ করতে দেবে না বা প্র্যাকটিক্যাল করতে দেবে না, আমাকে কিন্তু প্র্যাকটিক্যালের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো করতে হবে। কোন থিওরিজ কি বলছে, এই যে আমরা টি টেস্ট, অ্যানোভা, অ্যানকোভা আমরা নিজেরা করে দিই, বাট তার যে কনসেপ্ট, কেন টি টেস্ট করবো, কখন অ্যানকোভা করব, কখন অ্যানোভা করব, কত রকমের টেস্ট হয়, এইগুলো কিন্তু এবার কনসেপ্টের দিকটা। সুতরাং এখানে কোন সময় টি টেস্ট করব, কোন সময় করব, কখন হাইপোথেসিস আমি টেস্ট করতে কি লাগবে, বা এই যে জিআইএস আমরা ম্যাপিং করে মানে করেছি, ডিজিটাইজ করলাম, ডিজিটাইজ করে ম্যাপিং করলাম। আর যেটুকুনি থিওরিতে পড়েছি হয়ে গেছে, কিন্তু এখানে তো আমাকে জানতে হবে ডিটেলসে। আর জিআইএস এর ক্ষেত্রে খুব কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, যে কি কি নতুন নতুন সফটওয়্যার হচ্ছে, কি কি কাজ হচ্ছে, সেগুলো দেখে যেতে হবে। রিমোট সেন্সিং পুরোটাই আমরা তখনও থিওরিটিক্যাল পড়তাম, এখনো থিওরিটিক্যাল পড়তে হবে। এছাড়া যা যা ওই ম্যাপগুলো আছে, কোরোপ্লেট, আইসোপ্লেট, এগুলো কনসেপ্টগুলো, যা যা আছে সব কনসেপ্টগুলো আমাদের কিন্তু পড়ে যেতে হবে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রিজনাল জিওগ্রাফি, যেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যার সিলেবাস বিশাল, মানে বলতে পারি, এবং এখান থেকে কোয়েশ্চেনও আসে 12 থেকে 15টা। এটা কিচ্ছু করার নেই, এটা পড়ে যেতেই হবে, কারণ এটা আমার ফার্স্ট পেপারেও কাজে লাগবে, এই পেপারেও। মানে আমরা যা পড়বো তার ইন্ডিয়ার এক্সাম্পল, ক্লাইমেটোলজি পড়ছি তার ইন্ডিয়ার এক্সাম্পল, ইন্ডিয়াতে কিরকম ক্লাইমেট হচ্ছে, সব কিছু। ইনফ্যাক্ট যা ইন্ডাস্ট্রি পড়েছি, যা ইকোনমিক জিওগ্রাফিতে পড়েছি, পুরোটাই ইন্ডিয়া বেসিসে পড়া, সবগুলোরই এক জায়গায় অ্যাসেম্বল করে ইন্ডিয়ার অ্যাসপেক্টে পুরোটা দেখা। তো এইটা তো মানে একটা বড় জিনিস। আর ইন্ডিয়ার ক্ষেত্রেও যে রিসেন্ট যে ইন্ডিয়ার কি কি পলিসিস আছে, কি কি মানে এমনি, তারপরে যেগুলো খুব হয় যে এই যে ট্রাইবাল পলিসি, এগ্রিকালচার পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, রিজিওনাল পলিসিস, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। কোন পলিসিতে কি হয়েছে, কোন পলিসিতে এটা বলা হয়েছে, মানে বিভিন্ন টাইপের আরবান পলিসি, রুরাল পলিসি, সবকটা পলিসিস কিন্তু এখানে খুব ভালো করে পড়ে যেতে হয়। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি আরেকটু জায়গায় আসবো, এই যে থটটা যে পড়বে তারও তো একটা নির্দিষ্ট সিলেবাস দেয়াই রয়েছে যে এইভাবে পড়বে, কিন্তু সেটা যখন মনে রাখবে বা এই যে লিখে চার্ট করা, সেটা কিভাবে লিখে প্র্যাকটিস করবে? হ্যাঁ, সেটা তো হচ্ছে থটের প্রথমটা হচ্ছে যে একদম অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে মিডিভাল পিরিয়ড, একদম টাইম বেসিসে নিজেদেরই একটা ক্রোনোলজি তৈরি করে দেওয়া। প্রথম হচ্ছে কারা কারা এসেছেন, তাদের কি কি বলেছে। তো তিনটে যদি আমরা কলাম করি, যে কোন কোন পিরিয়ড, কারা কারা আমাদের কি বলছেন, এবং তার মেজর তার কি কি কাজ, সেটা আমরা করলাম। এবং আরেকটা কলমে রাখতে পারি যে তার কি কি বুকস, তবে বুকসটা আমি বলবো একটা আলাদা চার্ট করে রাখা, কারণ ওটা একটা আলাদা পড়া, যে কার কি কি বুকস। এবার এইগুলো এইভাবে কাজগুলো হয়ে গেল। এছাড়া বাকি যে থটের যে ফিলোসফিক্যাল পোর্শন আছে, সেগুলো কিন্তু কনসেপচুয়াল পুরোটাই, মানে প্র্যাগম্যাটিজম, বিহেভিয়ারিজম, কোয়ান্টিটেটিভ রেভলিউশন, কবে হয়েছে, কি হয়েছে, কে প্রোপাউন্ডার, আর কোথায় মেনলি কি হয়েছে, মানে এইগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, আর একটা জিনিস মনে হলো, এই যে ইন্ডাস্ট্রি বা ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলোও কি এরকম ভাবে চার্ট করে নেওয়া যেতে পারে? অবশ্যই করা যায়। আর একটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে আমি মানে সেই ছোটবেলার মতো ম্যাপ দেখে দেখে পড়া, এর থেকে ভালো সলিউশন কিন্তু নেই। ম্যাপটা হলে, যেহেতু আমাদের এটা একটা ভিজুয়াল ব্যাপার, তো সেখানে কিন্তু আমরা অনেক বেশি ভালো করে মনে রাখতে পারবো। মানে যদি সেই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়, সেই ওয়েস্টার্ন পার্টেই হবে, যদি আয়রন স্টিল ইন্ডাস্ট্রি ইস্টার্ন পার্টেই হবে, মানে এই যদি একটা ভাগ করে ম্যাপিং করে রাখা একদম। হ্যাঁ, বা ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ আমি একদম একটা চার্ট করে নিজের জায়গায় করে রাখলাম, জাস্ট চার্টটা দেখে আমার, বা রিসোর্স ক্লাসিফিকেশন কোনটা কি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি নিজের মতো চার্ট করে নিলাম, এগুলো করা যেতে পারে। একদমই আমাদের আলোচনার প্রায় আমরা শেষের দিকে। যারা আগামী দিনে ইউজিসি নেট বিষয় ভূগোল দিতে চলেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ? সবার আগে তো শুভেচ্ছা সবাইকে, যারা যেভাবে কেউ লেকচারারশিপ, কেউ জেআরএফ, বা কেউ পিএইচডির জন্য, যারাই যেটা করতে চাইছে, সবার আগে শুভেচ্ছা। আর সবার আগে আরেকটা কথা হচ্ছে যে পুরো সিলেবাস কভার করা কখনোই সম্ভব না,
তবে যেটা কভার করছো সেটা যেন বেস্ট হয়, সেখান থেকে যেন নাম্বার কাটার একটা নাম্বার কাটারও কোনো জায়গা না থাকে। একদম, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। এইভাবেই সঙ্গে রাখতে হবে হ্যালো টিটি ক্যারিয়ার প্লাসকে। আবারও ফিরবো নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিকে নিয়ে, আর সঙ্গে রাখতেই হবে সবসময় আর বন্ধু কলকাতা দূরদর্শনকে। নমস্কার।